দেখেন, এখানে প্রথমত অঙ্কটা বুঝতে হবে কি বলছে। অঙ্কটা এসেছে 2014 সালে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টুতে এবং 2017 সালে অ্যাকাউন্টিং থিওরিতে। The information given below related to the Sumaya and Rupsha Company Limited টোটাল অ্যাসেট টাকা দেখেন, টোটাল অ্যাসেট দেওয়া আছে 60 লক্ষ। তার মানে প্রতিষ্ঠানে যত ধরনের অ্যাসেট আছে সব কিছু মিলায়ে 60 লক্ষ টাকা। ওর ভিতরে গুডউইল, ওর ভিতরে প্রিলিমিনারি এক্সপেন্স, ওর ভিতরে ইনভেস্টমেন্ট, ওর ভিতরে ক্যাশ, ওর ভিতরে যদি আদার কোনো বিল্ডিং ল্যান্ড যা থাকে সব মিলায়ে কত, 60,000 টাকা। হুইচ ইনক্লুড দ্য ফলোইং। গুডউইল দেওয়া আছে কত, ইনক্লুড মানে যেগুলো ইনক্লুড আছে দেখেন বলে দিছে হুইচ ইনক্লুড, তার মানে এই 60 লক্ষ টাকার ভিতরে এই সম্পদগুলো ইনক্লুড আছে। গুডউইল 5 লক্ষ টাকা। প্রিলিমিনারি এক্সপেন্স প্রাথমিক খরচটাকে, এক্সপেন্ডিচার প্রাথমিক খরচটাকে আমরা কি ধরি, সম্পদ ধরি, 2 লক্ষ টাকা। টোটাল ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট টোটাল টাকা দেওয়া আছে 12 লক্ষ টাকা। ক্যাশ দেওয়া আছে কত, 15, এই ক্যাশ দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে এই 60 লক্ষর ভিতরে এইগুলো ইনক্লুড আছে। তো যখন আমরা অ্যাসেটটা বের করব তখন এই 60 লক্ষ থেকে এগুলো কি করব, কথা তথাকথিত ভাবে এগুলো সব কি করব, বাদ দিব। এরপরে আসেন, মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা 15 লক্ষ। এরপরে দেখেন বলে দিছে মার্কেট ভ্যালু আছে, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট টাকা 15 লক্ষ। তাহলে ইনভেস্টমেন্টের মার্কেট ভ্যালু দেওয়া আছে কত, 15 লক্ষ টাকা। তা ইনভেস্টমেন্ট ইনক্লুড 2,50,000 রিসপেক্টিভলি আইডিয়াল ফান্ড, যার ভিতরে 2,50,000 টাকা আইডিয়াল ফান্ড হিসেবে অন্তর্ভুক্ত আছে। দ্য কারেন্ট লাইবিলিটিস অফ দ্য কোম্পানি অ্যামাউন্ট টাকা কত, 11 লক্ষ। কারেন্ট লাইবিলিটিস দায়ের, চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে কত, টোটাল 11 লক্ষ টাকা চলতি দায়। তো চলতি দায়ের পরিমাণ দেওয়া আছে কত, 11 লক্ষ টাকা। এরপরে দেখেন নিচে কিছু তথ্য দেওয়া আছে। লং টার্ম লোন দেওয়া আছে কত, 5 লক্ষ। ডিবেঞ্চার দেওয়া আছে কত, 10 লক্ষ। রিজার্ভ দেওয়া আছে কত, 2,50,000 টাকা। এগুলো সব দেওয়া আছে। দ্য কোম্পানি ইয়ার, দেখেন তারপরে কি বলছে, দ্য কোম্পানি ইয়ার, দ্য কোম্পানি নিট প্রফিট ডিউরিং দ্য লাস্ট 3 ইয়ার্স, 3 বছরের প্রফিট দেওয়া আছে। 16 সাল, 15 সাল এবং 14 সাল, এই 3 বছরের প্রফিটটা দেওয়া আছে। কত দেওয়া আছে, 3,50,000, 2,75,000 এবং 1 লক্ষ টাকা। এই প্রফিট গুলো অলরেডি দেওয়া আছে। তাহলে কোম্পানির প্রফিট গুলো দেওয়া আছে কত, 16 সালে 3,50,000, 15 সালে 2,75,000 এবং 14 সালে দেওয়া আছে 1 লক্ষ টাকা। তাহলে এই হচ্ছে কোম্পানির প্রফিট। তারপরে বলছে কি, নিচেই লেখা আছে নর্মাল রেট অফ এক্সপেকটেশন ফ্রম দ্য সিমিলার কোম্পানি ইজ 15%। নর্মাল রেট অফ রিটার্ন NRR দেওয়া আছে 15%। ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি, এই কোম্পানির গুডউইলটা আপনারা নির্ণয় করুন। সুন্দর করে এই অঙ্কটা যেন ভাজা ভাজা হয়ে যায় আপনাদের, কারণ এই টাইপের অঙ্ক এবার আসবে বলে ধারণা করা যায়। ঠিক আছে, তো ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ গুডউইল অফ দ্য কোম্পানি। তাহলে এই কোম্পানির গুডউইল মূল্য কত, সুনাম কত, সেটা দেখাও, নির্ণয় করে দেখাও। তো আমরা নির্ণয় করব, যে কথা সেই কাজ। তাহলে প্রথমে কি শিখলাম, 60 লক্ষ টাকা সম্পদ টোটাল দেওয়া আছে, অ্যাসেট, টোটাল অ্যাসেট দেওয়া আছে কত, 60 লক্ষ টাকা। তার ভিতরে ইনক্লুড আছে কি, হুইচ ইনক্লুড গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্ডিচার্স, ইনভেস্টমেন্ট আর ক্যাশ, এই সম্পদগুলো ইনক্লুড রয়েছে। তাহলে এই 60 লক্ষ থেকে এই সম্পদগুলো বাদ গেলে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটটা পেয়ে যাব। ওকে, তাহলে যে কথা সেই কাজ। আমরা প্রথমে শুরু করব আমাদের 1 নম্বর কি দিয়ে, আমাদের 1 নম্বর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্টেপ 1 দিয়ে। কারণ কি, গুডউইল বের করতে বলছে। আর একটা কথা, কোন মেথডে গুডউইল বের করতে বলছে, সুপার প্রফিট মেথড না কোন মেথড। দেখেন, কোনো মেথড যদি বুঝতে না পারেন বা উল্লেখ না থাকে তাহলে সুপার প্রফিট মেথডে আমরা গুডউইলটা নির্ণয় করব। তাহলে কোন প্রফিট মেথডে আমরা গুডউইল নির্ণয় করব, সুপার প্রফিট মেথডে আমরা গুডউইলটা নির্ণয় করব। কোন মেথডে অঙ্ক করতে বলছে সেটা যদি অঙ্কে বলা না থাকে বা দেওয়া না থাকে তখন আমরা সুপার প্রফিট মেথডে গুডউইলটা নির্ণয় করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন সুপার প্রফিট মেথডেই গুডউইলটা নির্ণয় করব। আচ্ছা, সুপার প্রফিট মেথডে আমাদের কয়টা স্টেপ করতে হয়, আমাদের স্টেপ করতে হয় 5টা। একটা হচ্ছে কি, ক্যালকুলেশন ফর ক্যাপিটাল এমপ্লয়েড, আর একটা হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, তারপরে হচ্ছে অ্যানুয়াল ট্রেডিং প্রফিট বা এভারেজ মেইনটেনেবল প্রফিট, তারপরে হচ্ছে নর্মাল প্রফিট, সুপার প্রফিট, এইগুলো আমাদের বের করতে হয়। তো এখন দেখেন, প্রথমত আমাদের 1 নম্বর স্টেপে এবার ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমরা বের করতে চাই, দেখেন ক্যাপিটাল এমপ্লয়েড যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সূত্রে লাগবে কি, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ
অল অ্যাসেট, সমস্ত প্রকারের সম্পত্তির বর্তমান মূল্যটা আমাদের লাগবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, তাহলে পিভি অফ অল অ্যাসেট, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটটা আমাদের লাগবে। তো এই প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটটা আমরা বের করব, তার আগে আমাদের অ্যাসেটটা নির্ণয় করে নিতে হবে। আদার অ্যাসেটটা আমাদের মানে টোটাল অ্যাসেট তো দেওয়া আছে, সেখান থেকে যে অ্যাসেটগুলো বাদ যাবে সেইগুলো আমাদের নির্ণয় করে নিতে হবে। টোটাল অ্যাসেট দেওয়া ছিল কত, প্রশ্নে দেখেন টোটাল অ্যাসেট দেওয়া ছিল এই যে দেখেন 60 লক্ষ টাকা। এপাশে সাইডে টোটাল অ্যাসেট দেওয়া ছিল 60 লক্ষ, হুইচ ইনক্লুডিং টাকা, হ্যাঁ যার ভিতরে ইনক্লুডিং রয়েছে এই যে গুডউইল, প্রিলিমিনারি এক্সপেন্স, ইনভেস্টমেন্ট, ক্যাশ। তাহলে আমরা এই গুডউইল, এই টোটাল 60 লক্ষ টাকা থেকে এগুলো আমরা কি করব, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে দিলেই আমরা কি পাবো, আদার অ্যাসেট গুলো পেয়ে যাব। আসেন, তাহলে প্রথমে ওয়ার্কিংস আকারে, এটা কিন্তু স্টেপ 1 না, স্টেপ 2 না, স্টেপ 3 না, এটা ওয়ার্কিংস আকারে আমরা কি বের করতেছি, ক্যালকুলেশন অফ আদার অ্যাসেট। তাহলে আমরা কি বের করে নিচ্ছি, ক্যালকুলেশন অফ আদার অ্যাসেট। কত আছে টোটাল অ্যাসেট দেওয়া, টোটাল অ্যাসেট দেওয়া আছে 60 লক্ষ টাকা। 60 লক্ষ টাকা থেকে এই যে দেখেন গুডউইল বাদ যাবে, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ যাবে, তাহলে গুডউইল বাদ দিব, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিব, আর কি বাদ দিব, গুডউইল বাদ দিব, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ দিব, ইনভেস্টমেন্ট বাদ দিব, টোটাল টাকাটা, আর ক্যাশ বাদ দিব। তাহলে গুডউইল আছে কত, 5 লাখ, প্রিলিমিনারি এক্সপেন্স আছে কত, 2 লাখ, ইনভেস্টমেন্ট টোটাল আছে 12 লাখ, ক্যাশ আছে 1 লক্ষ। তাহলে এগুলো আমরা এখন লেস করতেছি, টোটাল অ্যাসেট থেকে গুডউইল বাদ 5 লাখ, প্রিলিমিনারি এক্সপেন্স বাদ 2 লাখ, টোটাল ইনভেস্টমেন্ট বাদ 12 লাখ, আর ক্যাশ বাদ কত, 1 লাখ। তাহলে টোটাল অ্যাসেট থেকে এগুলো সব বাদ দাও, বাদ দিলে থাকে কত, 60 থেকে 5 আর 2 7, 7 12 19, 19 আর 1 20 লাখ, বাদ দিলে থাকে 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা হচ্ছে আদার অ্যাসেট, এই 40 লক্ষ টাকা কি, আদার অ্যাসেট। তাহলে এই 40 লক্ষ টাকা হচ্ছে আদার অ্যাসেট। তাহলে এই 40 লক্ষ টাকা হচ্ছে আমাদের কি, আদার অ্যাসেট। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আদার অ্যাসেটটা আমরা বের করে নিলাম, কেন বের করে নিলাম, কারণ বারবার কিন্তু রিপিট করতেছি, এই আদার অ্যাসেটটা কেন বের করে নিলাম, কারণ টোটাল অ্যাসেট দেওয়া আছে কত, 60 লক্ষ, তার ভিতরে এগুলো ইনক্লুড ছিল, এই কথাটুকু বলা আছে বিধায় আমরা এগুলো কি করে নিলাম, বের করে নিলাম। এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেপ অনে চলে যাব। তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেপ অন, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত স্টেপ অন কি, ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে স্টেপ ওয়ানটা হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে এই ক্যাপিটাল এমপ্লয়েডটা এখন আমরা কি করব, বের করব। তাহলে এই ক্যাপিটাল এমপ্লয়েডটা এখন আমরা কি করব, বের করব। তাহলে ক্যাপিটাল এমপ্লয়েড বের করতে গেলে প্রথমে কি লাগবে, প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেট, এবং সেখান থেকে কারেন্ট লাইবিলিটিসটা বাদ দিতে হবে। তাহলে প্রেজেন্ট ভ্যালু অফ অল অ্যাসেটটা এখন আমরা নির্ণয় করি। দেখেন আদার অ্যাসেট তো আছে 40 লক্ষ, আদার অ্যাসেট কত আছে, 40 লক্ষ। এখান থেকে আর যে সম্পদগুলো ছিল সেইগুলো এখন নিতে হবে। তাহলে দেখেন কি কি সম্পদ ছিল, লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন প্রথমত ছিল গুডউইল, গুডউইল যদি অ্যাট কস্ট বলা থাকতো তাহলে আসতো, এখানে তো অ্যাট কস্ট বলা নেই, আসবে না। প্রিমিনারি এক্সপেন্স, এটাও আসবে না। ইনভেস্টমেন্ট টোটাল, এখন দেখেন ইনভেস্টমেন্ট টোটাল টাকাটা আমরা নিব না, আমরা নিব কোনটা, যদি কোনো সম্পত্তি সম্পর্কে দুইটা টাকা দেওয়া থাকে, একটা হচ্ছে শখের ভিতরে আর একটা হচ্ছে সমন্বয়ের ভিতরে, গতকাল সংক্ষেপেই শিখাই দিছি যে কোনটা নিব, সমন্বয়ের টাকাটা নিব। এখন সমন্বয়ের টাকা কি, মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট টাকা 15 লাখ, ড্যাট ইনভেস্টমেন্ট ইনক্লুড টাকা 2,50,000 আইডিয়াল ফান্ড। সূত্রে সুন্দর করে লেখাই আছে যে ইনভেস্টমেন্ট থেকে আইডিয়াল ফান্ডটা বাদ দিতে হবে, ইনভেস্টমেন্ট থেকে কি বাদ দিতে হবে, আইডিয়াল ফান্ডটা বাদ দিতে হবে, সুন্দর করে লিখে দিয়েছি। তাহলে দেখেন ইনভেস্টমেন্ট, আইডিয়াল ফান্ডটা বাদ দিলাম 15 লক্ষ থেকে 2,50,000, তাহলে থাকে কত, 12,50,000। ক্যাশ, আমাদের সব থেকে বড় সম্পদ ক্যাশ, এই যে ক্যাশ দেখেন দিয়ে দিলাম, ক্যাশ কত, 1 লক্ষ টাকা। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া উপরে কেন তাহলে আমরা 1 লক্ষ টাকা বাদ দিয়েছি, ওই বাদ দিয়েছি বিধায় এখানে ইনক্লুড করে দিয়েছি, আর বাদ দেওয়ার কারণ হচ্ছে ওই 60 লক্ষ টাকার ভিতরে এটা ইনক্লুড ছিল। আর যখন আমরা প্রেজেন্ট ভ্যালুটা নিব, ক্যাশ সবসময় চলতি, ঠিক আছে, এই কারণে প্রেজেন্ট ভ্যালুর ভিতরে এটা আসবে। এখন দেখেন এবারে আদার অ্যাসেট কত আছে, এই যে 40 লক্ষ টাকা, এই যে আদার অ্যাসেট আছে 40 লক্ষ টাকা, তাহলে টোটাল 12,50,000, 1 লক্ষ আর 40 লক্ষ, যোগ করে কত হয়েছে, 53,50,000 টাকা। এই 53,50,000 টাকার সাথে এবার আমাদের বাদ দিতে হবে কি, টোটাল কারেন্ট লাইবিলিটিসটা। দেখেন টোটাল কারেন্ট লাইবিলিটিস কোথায় আছে, দেওয়াই আছে, দ্য কারেন্ট লাইবিলিটিস অফ দ্য কোম্পানি অ্যামাউন্ট টাকা 11 লক্ষ। তাহলে টোটাল কারেন্ট লাইবিলিটিস আছে কত, 11 লক্ষ টাকা। তাহলে আমরা এখন সেখান থেকে কি বাদ দিলাম, 11 লক্ষ টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে মাইনাস কারেন্ট লাইবিলিটিস কত, এই যে 11 লক্ষ টাকা। তাহলে 53,50,000 থেকে 11 লক্ষ বাদ দিলে থাকে কত, 42,50,000 টাকা। এটা হচ্ছে ক্যাপিটাল এমপ্লয়েড স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার ওয়ান, আপনাদের বইতে যদি অ্যান্সারটা দেখেন তাহলে ওখানে 2 কেটে ওখানে সুন্দর করে স্টেপ নাম্বার 1, এখানে 2 কেটে স্টেপ নাম্বার 1 লিখে নেবেন, আর এই একটা কেটে এখানে লিখবেন ওয়ার্কিংস ক্যালকুলেশন অফ আদার অ্যাসেট। কথা কি বোঝাতে পেরেছি, বলেন আর কোনো সমস্যা আছে এই স্টেপ নাম্বার 1 নিয়ে, শিলা আপা?
না ভাইয়া। রানী আপু, শ্রাবণী আপু, বুঝছেন? আদার অ্যাসেটস থেকে ক্যাশ বাদ গেল কেন? কারণ বলছে এগুলো ইনক্লুড আছে, এই যে প্রথমেই বলে দিছে যে টোটাল অ্যাসেট 60 লক্ষ, হুইচ ইনক্লুড দ্য ফলোইং। ফলোইং মানে কি, নিচের যে এন্ট্রিগুলো আছে এগুলো সব এই 60 লক্ষর ভিতরে অন্তর্ভুক্ত আছে। এখন তুমি যদি এই 1 লক্ষ টাকা বাদ না দিতে, তখন কি হতো? তখন তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারতে না, বুঝতে পারতে না, তখন ভুল হয়ে যেত। ওই দেখো আদার অ্যাসেট নামে যে 40 লাখ টাকা এখানে লিখেছি, তুমি তো এখানে এই 40 লাখ টাকা লিখতে, সাথে সাথে আবার ক্যাশের টাকাটাও এখানে তুমি বসাই দিতে, তাই দুইবার হয়ে যেত ক্যাশটা। বুঝছেন? ঠিক আছে ভাইয়া। জি আসেন, ভাইয়া। এবার স্টেপ 2 তে চলে যাই। স্টেপ নাম্বার 2। আচ্ছা, স্টেপ নাম্বার 2, এখানে 3 লেখা আছে, আপনারা কেটে 2 লিখবেন। 2 কি? ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। দেখেন এই জিনিসটা আমি খুঁজতেছিলাম, এই এন্ট্রি গুলাই থাকবে পরীক্ষার হলে। গতদিন যে অঙ্কটা করেছি সেখানে এতগুলো ছিল না, আজকে কিন্তু পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে স্টেপ নাম্বার 2, ক্যালকুলেশন অফ এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। তাহলে প্রথমে কি লাগবে? ক্যাপিটাল এমপ্লয়েড, যেটা আমরা বের করেছি কত, 42,50,000, স্টেপ 1-এ বসাই দিলাম 42,50,000, লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কি লাগবে? হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট। আচ্ছা, প্রথমে বসাতে হবে কি, কারেন্ট ইয়ার প্রফিট। তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আছে কত, 3,50,000। এই যে 3,50,000, যদি কোনো সমন্বয় হয়, কোনো এন্টিমেন্টি না থাকতো, তাহলে আমরা কি করতাম, সরাসরি 3,50,000-এর অর্ধেক করে মাইনাস করে ছেড়ে দিতাম। তাহলে লেস হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, যদি কোনো সমন্বয় হয়, আইডিয়াল ইনভেস্টমেন্ট কোনো কিছু না থাকতো, ডিবেঞ্চার না থাকতো, তাহলে আমরা কি করতাম, গতদিন যে অঙ্কটা করেছি সেরকম হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট লিখে ওই কারেন্ট ইয়ার প্রফিটের অর্ধেক করে মাইনাস করে দিতাম, ক্যাপিটাল এমপ্লয়েড থেকে দিলে অ্যান্সার শেষ হতো। কিন্তু আজকের অঙ্কে আমরা দেখেছি যে গতদিনের অঙ্কে বলা ছিল যে আফটার ট্যাক্স অ্যান্ড ডেপ্রিসিয়েশন, আজকের অঙ্কে আফটার ট্যাক্স বা বিফোর ট্যাক্স এরকম কোনো কথা বলা নেই। এখন সবথেকে প্রপার ওয়ে কি, সব থেকে প্রপার ওয়ে যে যদি আফটার ট্যাক্স বিফোর ট্যাক্স এরকম কিছু বলা না থাকে, আফটার ট্যাক্স বলা থাকলে তো আর দরকার নেই, আর না থাকলে কি করব, ট্যাক্স রেট তো কাটবোই। ট্যাক্স রেট, ট্যাক্স তো অবশ্যই অবশ্যই কাটবো, কত পার্সেন্ট? দেওয়া না থাকলে 40%, দেওয়া না থাকলে কত পার্সেন্ট? 40%। কতদিনও বলেছি, আজকে বলে দিচ্ছি, লিখে রাখতে পারেন প্রয়োজনে। দেওয়া না থাকলে 40%। তো দেখেন এখন সমন্বয় কি কি টাকা দেওয়া আছে, লক্ষ্য করেন এখানে কি আসবে। এখানে কি আসবে সেটাও কিন্তু আমি সুন্দর করে আপনাদেরকে কি করেছি, নোট আকারে কিন্তু সুন্দর করে আমি লিখে দিয়েছি। এই যে যদি আমি সূত্র শিটটা ওপেন করি, সেখানে কিন্তু দেওয়া আছে, দেখছেন? এই দেখেন, এই আইডিয়াল ইনভেস্টমেন্ট আর হচ্ছে বিনিয়োগের সুদ, ব্যাড ডেট কারেন্ট ইয়ার প্রফিট থেকে কি হবে, বাদ যাবে। এবং ঋণের সুদ থাকলে তা কি হবে, যোগ হবে। স্টেপ 2-তে দেখছেন সুন্দর করে লিখে দিয়েছি, আইডিয়াল ইনভেস্টমেন্ট, বিনিয়োগের সুদ, ব্যাড ডেট কারেন্ট ইয়ার প্রফিট থাকলে বাদ যাবে, ঋণের সুদ থাকলে তা কি হবে, যোগ হবে। যদি স্থায়ী সম্পত্তির অবস্থায় থাকে তা কারেন্ট ইয়ার প্রফিট থেকে বাদ যাবে। এরকম অনেক 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 কিছু আমি বলে দিয়েছি, যেগুলো আহ বারবার দেখতে বলেছি। যদি বিনিয়োগের সুদ ও ঋণের সুদের হার উল্লেখ না থাকে, তাহলে ধরে নিতে হবে লং টার্ম ডিবেঞ্চার বা লং টার্ম লোনের উপর 6 থেকে 10%, আইডিয়াল ইনভেস্টমেন্টের উপর 10 থেকে 12%। তবে যে হার ধরবো সেটা নোটের মাধ্যমে উল্লেখ করে দিতে হবে। এই সূত্রটুকু আমি দেখাই দিলাম, এই সূত্রটুকু সবার কাছেই আছে। ঠিক আছে? কারণ কি, কারণ আমি বারবার নোট করে তোমাদের খাতায় লিখে রাখার জন্য ভিডিওটা গ্রুপেও পোস্ট করে দিয়েছি। আসুন তাহলে, কারেন্ট ইয়ার প্রফিট তো বুঝলাম কোথায়, এই যে দেখেন 2014, 15, 16, তাহলে কারেন্ট কোনটা, 16 সাল, কত টাকা, 3,50,000 টাকা। এ দেখেন, এটা ইনার কলামে বসালাম 3,50,000 টাকা, ইনার কলামে মানে ফার্স্ট কলামে বসালাম, সরি ফার্স্ট কলামে বসালাম। এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, আর এই যে এই জায়গাটা হচ্ছে ইনার কলাম। এখন আসেন, আমাদের ইনভেস্টমেন্ট ছিল, তো যেহেতু ইনভেস্টমেন্ট ছিল, ইনভেস্টমেন্ট মানে কি, বিনিয়োগ, বিনিয়োগ করলে তার উপর তো লাভ হবেই। হ্যাঁ, এখন দেখেন বিনিয়োগ করেছিলাম 3টা টাকা ছিল ইনভেস্টমেন্টের, লক্ষ্য করেন। খুব খুব ভুল হওয়ার জায়গা হচ্ছে এটা, এই জন্য খুব মনোযোগ দিয়ে এইটুকু লক্ষ্য করবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। ইনভেস্টমেন্ট কত দেওয়া আছে, 12 লক্ষ, এই যে ছকের ভিতরে মাউস যেদিকে যাচ্ছে লক্ষ্য করবেন। ইনভেস্টমেন্ট ছকের ভিতরে টোটাল দেওয়া আছে 12 লক্ষ, মার্কেট ভ্যালু দেওয়া আছে 15 লক্ষ, আর আইডিয়াল দেওয়া আছে 2,50,000। আইডিয়াল কত দেওয়া আছে, 2,50,000। এই 3টা টাকা প্রত্যেকটা অঙ্কে থাকবে এবং থাকবে। ইনভেস্টমেন্ট থাকলে এরকম 3টা টাকা থাকবে, যদি আইডিয়াল না থাকে সেক্ষেত্রে তো আর কোনো কিছু দরকার নাই, মার্কেট ভ্যালু আছে, মার্কেট ভ্যালু নিয়ে নেবো, ব্যাস। এখন দেখেন, তাহলে যদি এরকম 3টা টাকা থাকে, টোটাল ইনভেস্টমেন্ট আর হচ্ছে মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট আর আইডিয়াল ফান্ড, সেক্ষেত্রে আমরা কিভাবে প্রফিটের সুদটা বের করব? এখানে সুদের কোনো পার্সেন্টেজ কিন্তু বলিনি যে ইনভেস্টমেন্টের উপর 10% কি ইনভেস্টমেন্টের উপর 12% তুমি লাভ ধরে নাও, এটা কিন্তু বলি নাই। যেহেতু বলি নাই, সেহেতু আমার কি করা উচিত,
আমি তো নোট লিখে দিয়েছি যে অবশ্যই 10 থেকে 12 যে কোনো একটা পার্সেন্টেজ ধরে নিব। তাহলে আমি 10% ধরে নিচ্ছি, সুবিধার্থে আপনারা 10 12 যা ধরবেন ধরবেন, তবে 10 ধরাই উত্তম। আসেন, তাহলে প্রফিট কত আছে? প্রফিট অন নন ট্রেড ইনভেস্টমেন্ট আইডিয়াল কত ছিল? আইডিয়াল ছিল এই দেখেন 2,50,000 গুণ, কিভাবে ক্যালকুলেশন করতেছি, এইভাবে সারা জীবন ক্যালকুলেশন করবেন যে সাবজেক্টে আসুক না কেন। 2,50,000 গুণ উপরে কত? টোটাল ইনভেস্টমেন্ট। টোটাল ইনভেস্টমেন্ট, তাহলে সূত্র লিখে নিতে পারেন। কিভাবে সূত্র লিখবেন? আইডিয়াল ইনভেস্টমেন্ট গুণ টোটাল ইনভেস্টমেন্ট ভাগ মার্কেট ভ্যালু ইনভেস্টমেন্ট। কিভাবে লিখবেন সূত্রটা? যে প্রফিট অফ নন ট্রেড ইনভেস্টমেন্ট সমান, আমি মুখে বলছি, সুন্দর করে লিখে নেন, প্রফিট অফ নন ট্রেড ইনভেস্টমেন্ট সমান আইডিয়াল ইনভেস্টমেন্ট গুণ গুণ টোটাল ইনভেস্টমেন্ট ভাগ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। সূত্র কিন্তু বলে দিলাম, সুন্দর করে লিখে রাখেন। আইডিয়াল ইনভেস্টমেন্ট গুণ, এই বইয়ের পাশেই লিখে রাখেন নাহলে ভুলে যাবেন। আইডিয়াল ইনভেস্টমেন্ট গুণ টোটাল ইনভেস্টমেন্ট ভাগ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। ক্লিয়ার? আবারও বলছি, আইডিয়াল ইনভেস্টমেন্ট গুণ টোটাল ইনভেস্টমেন্ট ভাগ মার্কেট ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। আমি প্রত্যেকের খাতায় এটা লেখা থাকবে বাধ্যতামূলক, এটা আশা করতে পারি। বুঝতে পেরেছেন? লিখেছেন রানিয়াফা? শিলাপা লিখছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন সেই সূত্রে মান বসান। আইডিয়াল ইনভেস্টমেন্ট কত আছে? এই যে 2,50,000, সরাসরি বলা আছে আইডিয়াল ফান্ড। 2,50,000, তার সাথে 12 লক্ষ গুণ ভাগ কত? মার্কেট ভ্যালু কত? 15 লক্ষ, ভাগ 15 লক্ষ, তাহলে বের হলো কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকার উপর পার্সেন্টেজ কাটতে হবে কত? যদি দেওয়া না থাকে সবসময় 10% ধরে নেব, তো দেওয়া নাই 10% ধরে নিলাম। তাহলে 2 লক্ষের 10% করলে কত হয়? 20,000 টাকা। তাহলে প্রফিট অন নন ট্রেড ইনভেস্টমেন্ট কিভাবে বের করলাম? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে 3,50,000 ভাইয়া থেকে, প্রথমে হচ্ছে আমি ওই 12 লক্ষরে 15 লক্ষ দিয়ে ভাগ দেব, হ্যাঁ, 12 লক্ষ দেওয়ার পর করে বাকি 15 লক্ষ যেটা করে ভাগ বেরোবে দিবা। সেটা হচ্ছে 12 লক্ষ, 25 লক্ষ দিয়ে গুণ। 25 লাখ না তো, 2,50,000। ও সরি, হ্যাঁ 2,50,000। যেটা বেরোবে তার উপর 10%। ঠিক আছে। ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 20,000 টাকা এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছে, তার মানে মাইনাস হবে। 3,50,000 থেকে সরাসরি মাইনাস করে দিতে পারো। 3,50,000 থেকে 20,000 মাইনাস করলে 3,30,000। এবার এর সাথে অ্যাড ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন। লক্ষ্য করেন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন সূত্রে আমি যখন সূত্র করাইছি সেখানে লিখে দিয়েছি যে লং টার্ম লোন ডিবেঞ্চারের উপর কি কাটতে হবে? অবশ্যই সুদ কাটতে হবে। তাহলে দেখেন, এই যে দেখেন লং টার্ম লোন দেওয়া আছে 5 লক্ষ, ডিবেঞ্চার দেওয়া আছে 10 লক্ষ। 10 আর 5 মিলে কত হয়? 10 আর 5 মিলে হয় 15 লক্ষ। তাহলে 10 আর 5 মিলে কত হয়? 15 লক্ষ। তাহলে এই যে 15 লক্ষের উপর কত পার্সেন্ট সুদ কাটবো? সুদের হার দেওয়া না থাকলে 6 থেকে শুরু করে কাটতে হবে। তো 6, যেহেতু 6 আইডিয়াল, তো 6%ই ধরবেন সবসময়, দেওয়া না থাকলে সুদের হার। তাহলে 15 লক্ষের উপর কত পার্সেন্ট? 15 লক্ষ কি করে আসলো এটার জন্য আবার ভুলে যান না, বলে দিছি কি লং টার্ম লোন আর ডিবেঞ্চারের উপর সুদ কাটতে হয়। এখানে লিখেও দিয়েছে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যান্ড লং টার্ম লোন। তাহলে দুটো মিলে এই 5 লাখ লং টার্ম আর ডিবেঞ্চার 10 লাখ, 10 আর 5 মিলে কত হলো? 15 লাখ। এই 15 লক্ষের উপর 6% কাটলে হয় 90,000 টাকা। তাহলে এটা হবে যোগ। তাহলে 3,50,000 থেকে 20,000 বাদ 90,000 যোগ করলে হয় কত? 4,20,000 টাকা। এখন আর কোনো এন্ট্রি নাই, এখন এর উপরে এবার কি করতে হবে? ইনকাম ট্যাক্স কাটতে হবে। তাহলে 4,20,000-এর উপর ইনকাম ট্যাক্স যদি বলতো আফটার কথা বলা থাকতো তাহলে আমরা কাটতাম না, আফটার বলা নেই বিদায় আমরা কাটলাম। তাহলে 4,20,000-এর উপর 40% করেন। 4,20,000-এর উপর ইনকাম ট্যাক্স কাটো 40%, গুণ 40%, তাহলে কত হয়? 1,68,000 টাকা। এই ইনকাম ট্যাক্স তো বাদ যাবে, তাহলে 4,20,000 থেকে 1,68,000 বাদ গেলে থাকে কত? 2,52,000। অধিকাংশ স্টুডেন্ট কি করবে? এইখানে ভুল করে ফেলবে কিন্তু, এই 2 নম্বর স্টেপে। তাহলে আমরা যেন ভুল না করি, কি কি করলাম এটা যেন মনে থাকে। তাহলে 1,68,000 যদি 4,20,000 থেকে বাদ দিই তাহলে আসে 2,52,000। এই 2,52,000-এর অর্ধেক করতে হবে, এই যে হাফ অফ দ্য কারেন্ট ইয়ার প্রফিট, এখানে সরাসরি ভাগ 2 দিয়ে দিতে পারো অথবা এভাবে দেখাই দিতে পারো। তাহলে 2,52,000-এর অর্ধেক করলে হয় 1,26,000 টাকা। তাহলে 42,50,000 থেকে 1,26,000 বাদ দিলে হয় কত? 41,24,000 টাকা। এটাই হচ্ছে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ওকে, স্টেপ নাম্বার 2, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড। ক্লিয়ার? জি ভাইয়া। আসুন স্টেপ নাম্বার 3-তে চলে যাই। স্টেপ নাম্বার 3, এই যে স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 3-তে আমরা চলে যাব।
স্টেপ নাম্বার 3, এখানে বইতে সুন্দর করে 3 লিখে নেবেন। আর ওই একদম প্রথমে যেটা টোটাল আদার অ্যাসেট যেটা বের করেছে ওটা ওয়ার্কিংস লিখে রাখবেন। তাহলে ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, এএটিপি, অথবা এভারেজ মেইনটেনেবল প্রফিট, এএমপি, একই নাম। আসেন, অ্যানুয়াল ট্রেডিং প্রফিট কিভাবে বের করব। প্রথমে এভারেজ প্রফিট সূত্র কিন্তু আছে, সূত্র আর দেখালাম না, হ্যাঁ। গতদিনও এটা বের করেছি। তাহলে এভারেজ প্রফিট, গতদিন শুধু এই এভারেজ প্রফিটটুকু লেগেছিল, আর কিছু লাগেনি, কারণ কি আর কোনো কোনো সমন্বয় ছিল না। কিন্তু আজকের অঙ্কে নন ট্রেড ইনভেস্টমেন্ট আছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বা লং টার্ম লোন আছে, সেগুলোও এখানে আসবে, ট্যাক্স আছে সেটাও এখানে আসবে। ওকে, তাহলে এভারেজ প্রফিট কত আছে, দেখো তিনটা প্রফিট দেওয়া আছে, 3,50,000, 2,75,000 আর 1,00,000। তাহলে এই 3,50,000 যোগ 2,75,000 যোগ 1,00,000 যোগ করে যা হবে তাকে দ্বারা ভাগ 3 দ্বারা ভাগ করলে আসে কত, 2,41,667 টাকা। এখন আমরা উপরে দেখো, উপরে দেখো কি করেছিলাম, আমরা উপরে প্রফিট অন নন ট্রেড ইনভেস্টমেন্ট 20,000 বের করেছিলাম, ওখানে যা করেছি এখানেও তাই করি, লেস প্রফিট অন নন ট্রেড ইনভেস্টমেন্ট, ক্যালকুলেশন করে আর দেখানোর দরকার নেই। তাহলে কত বের হয়েছিল, 20,000। তাহলে 2,41,667 থেকে 20,000 বাদ, 20,000 বাদ দাও, বাদ দিয়ে এবার হচ্ছে কি ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বের হয়েছিল কত, 90,000। এই ইন্টারেস্ট অন ডিবেঞ্চার 90,000 যোগ করো, দেখো তো ঠিক আছে কিনা। তাহলে ওখানে যা করবো সেই সেম জিনিসটা এখানে বসাবো, বসাতেই হবে। আবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, ভাই একই জিনিস বারবার কেন করব। এটা করতে হবে আপনার, এটা আপনি একটা কোম্পানির কাজ করতেছেন, এটা আপনার মনের মতো করে করলে হবে না। ঠিক আছে, যোগ 90,000, তাহলে 3,11,667। তাহলে এটা হচ্ছে 3,11,967। এবার এবার এর উপরে কি কাটতে হবে, ইনকাম ট্যাক্স, লেস ইনকাম ট্যাক্স কত পার্সেন্ট, মনে রাখবেন দেওয়া না থাকলে 40%। এই যে 40%, 3,11,667 উপরে 40% করেন, 40% করলে আসে কত, কত আসে 40% করলে, 3,11,667 গুণ 40%, তাহলে 1,24,667। এই যে দেখেন, 1,24,667 টাকা। এই 1,24,667 টাকা 3,11,667 থেকে বাদ দিলে আমার এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট কত আসলো, 1,87,000 টাকা। একই জিনিস 2 নম্বর স্টেপ যা, 3 নম্বর স্টেপ তাই, শুধুমাত্র এই এভারেজ প্রফিটটুকু আলাদা করে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে তো, বুঝছেন? জি ভাইয়া। আসুন এবার স্টেপ 4। স্টেপ 4 এর নাম কি, স্টেপ 4 এর নাম হচ্ছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। ক্যালকুলেশন, এটা কিন্তু স্টেপ 4। স্টেপ 4 এর নাম কি, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। তো নর্মাল প্রফিট বের করার সূত্র তো আমরা মুখস্থ করে ফেলবো। নর্মাল প্রফিট সমান এসিই, মানে কি এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড স্টেপ 2 গুণ নর্মাল রেট অফ রিটার্ন। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড গুণ নর্মাল রেট অফ রিটার্ন, অঙ্কে নর্মাল রেট অফ রিটার্ন 15% আছে। এভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড 41,24,000 টাকা বের করেছি, 41,24,000 টাকা, তাই তো। 2 নম্বর স্টেপ, এই যে দেখেন 41,24,000, ঠিক আছে। এই 41,24,000 টাকা বের করেছি। তাহলে 41,24,000-এর উপর ক্লাস শেষে এসে জয়েন করতেছে কে, আমাদের ফয়সাল ভাই। 41,24,000-এর উপর 15% কেটে দাও, দিলে কত হলো, 6,18,600 টাকা। 6,18,600 টাকা, এই 6,18,600 টাকার নামই নর্মাল প্রফিট। এবার আমাদের ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিট বের করার সূত্র কি, এভারেজ মেইনটেনেবল প্রফিট বা এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। তাহলে এভারেজ মেইনটেনেবল প্রফিট কত বেরোয়েছে, এই যে 1,87,000। আর নর্মাল প্রফিট বেরোয়েছে কত, 16,18,600। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, এই অঙ্কটা কেন ইম্পর্ট্যান্ট। এই যে দেখেন মাইনাস ফিগারে সুপার প্রফিট চলে আসছে, এই দেখেন -4,31,600। যদি সুপার প্রফিট মাইনাস ফিগারে আসে তাহলে আর গুডউইল বের করার দরকার নাই। যদি সুপার প্রফিট মাইনাস ফিগারে আসে তাহলে আর গুডউইল বের করার দরকার নাই। কিন্তু অবশ্যই কমেন্ট লিখতে হবে, আমি সুন্দর করে লিখে দিয়েছি। অবশ্যই কি করতে হবে, কমেন্ট লিখতে হবে। কি কমেন্ট, সিন সুপার প্রফিট ইজ নেগেটিভ সো দেয়ার ইজ নো গুডউইল। যেহেতু এই অঙ্কে সুপার প্রফিটটা নেগেটিভ এসেছে তাহলে কোনো ধরনের গুডউইল, সুনাম এই প্রতিষ্ঠানের নাই। ওকে, এখন দেখেন, যেগুলো আমি ধরে নিয়েছি সেইগুলো কিন্তু অবশ্যই নোট আকারে লিখতে হবে। আমি কিন্তু সূত্রের ভিতরেও দেখিয়ে দিয়েছি যে যেগুলো আপনি ধরে নেবেন সেগুলো অবশ্যই নোট আকারে লিখবেন। নোটটা আপনি বাংলায় লিখতে পারেন, আবার চাইলে এই 3টা নোট মুখস্থ রাখতে পারেন। যেমন 1 নম্বর, অ্যাজাম্পশন মানে কি, ধরে নিলাম, ইট ইট
ইট ইজ অ্যাজামড দ্যাট দ্য রেট অফ ইন্টারেস্ট লং টার্ম লোন কত অ্যান্ড ডিবেঞ্চার কত 10%। লং টার্ম লোন এবং ডিবেঞ্চারের উপর ইন্টারেস্ট কাটছি 10%। ইট ইজ অ্যাজামড দ্যাট দ্য রেট অফ নন ট্রেডিং ইনভেস্টমেন্টের উপর আমি সুদ কাটছি কত পার্সেন্ট? 6%। আইডিয়াল ফান্ড ইনভেস্টমেন্ট টেকেন অ্যাজ নন ট্রেডিং ইনভেস্টমেন্ট, আইডিয়াল ফান্ড ইনভেস্টমেন্টকে আমরা কি ধরে নিয়েছি? নন ট্রেডিং ইনভেস্টমেন্টটা ধরে নিয়েছি। এবং আরেকটা জিনিস লিখে দিবেন যে ট্যাক্স রেট কত পার্সেন্ট ধরেছি? 40% ধরেছি। ট্যাক্স রেট কত পার্সেন্ট ধরেছি? 40%, 40% ধরেছি। তাহলে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। বলেন সমস্যা আছে কোথাও? ভিডিওটা আপলোড করে দিব, এই ভিডিওটা দেখে দেখে এই টাইপের যতগুলো অঙ্ক